প্রিয় সুধী, যে যেখান থেকে আমাদের এই সোনাদিতি অন্তর্জাল আড্ডা পর্ব 30 দেখছেন, সকলকেই স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমাদের সাথে খুবই প্রিয় এবং মিষ্টি কিছু মুখ আছে যারা খুবই সুন্দর সুন্দর আবৃত্তি করেন এবং আজকে আমাদেরকে মন্ত্রমুগ্ধের মতো অনেক কবিতা শোনাবেন। ভালো ভালো আমরা মন্ত্রে মুগ্ধর মতো শুনবো। আশা করছি আপনারা যারা যুক্ত হয়েছেন হবেন এবং আগামীতেও দেখবেন। সকলকে শুভেচ্ছা এবং সাথে থাকবেন যুক্ত হয়ে। প্রথমে আমরা একটু পরিচয় পর্বটা সেরে আসি। প্রথমেই আমার ডান পাশে আছে জিনিয়া ফেরদাউস রুনা, বাংলাদেশ থেকে। এরপরেই আছে ছবি বসু পাল, ভারত থেকে। নমস্কার। আমার নিচেই আছে শাহানা স্মৃতি, কানাডা থেকে। তারপরে আছে রেজিনা খান, কানাডা থেকে। এবং সব শেষে আছে জেসমিন হক, কানাডা থেকে। এবং একটু পর যুক্ত হবে আমাদের সাথে কুশল পর্ব শেষেই যুক্ত হবে আমাদের প্রতিদিনের সঞ্চালক জেসমিন বন্যা আপা। তো যাই হোক, আমরা একটু কুশল বিনিময় করে আসি। প্রথমেই চলে যাচ্ছি রুনা আপার কাছে। আজকের আয়োজনে আপনার কুশল বিনিময় করুন রুনা আপা। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এবং আমরা যারা অতিথি হয়ে এখানে এসেছি, নিমন্ত্রিত হয়ে খুব সম্মান বোধ করছি এই গ্রুপে আপনাদের সাথে সংযুক্ত হয়ে। অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ রুনা আপা। আমরা এবার চলে যাচ্ছি ছবিদির কাছে। দিদি, আজকের আয়োজনে আপনার শুভেচ্ছা বিনিময় করুন শ্রোতা দর্শকদের সাথে। নমস্কার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সোনাধিতি অন্তর্জাল আড্ডার সঙ্গে যুক্ত যারা আছেন সকল সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এত ভালো লাগছে। সৌরভ ভাইকে ধন্যবাদ। আর নতুন অনেক বান্ধবী হলো, আজকে বিদেশিনীদের সঙ্গে আমার আলাপ হলো, ভালো লাগলো। এটাই তো সব থেকে সংস্কৃতি জগতের সবচেয়ে বড় বন্ধন, যে কাছের মানুষেরা কাছে থাকলেও আরো কাছে আসুক, আর দূরের মানুষেরা কাছে আসুক, এটাই তো কাম্য। এটাই বড্ড ভালো লাগছে আজকে। আচ্ছা, ধন্যবাদ ছবিদি। তো যাই হোক, আমরা এবার চলে যাচ্ছি রেজিনা খানের কাছে। আপু, আপনার শুভেচ্ছা বিনিময় করুন আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম সবাইকে। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই সোনাদিদি তানভীর সৌরভ ভাইকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের অনুষ্ঠানে আমরা পার্ট নিতে পারছি, যে অনুষ্ঠান সুন্দরভাবে আপনারা করেন। আমি দেখেছি অনেক অনুষ্ঠান, তো আমি নিজেকে অনেক ধন্য মনে করছি যে আমি আজকে আমন্ত্রিত হতে পেরেছি। সবাইকে শুভেচ্ছা। এবং আমার ভাবি, অত্যন্ত প্রিয় ভাবি জেসমিন ভাবি, স্মৃতি, সবাই আমরা একসাথে অনুষ্ঠান করে থাকি। আমার অনেক ভালো লাগছে যে আজকে আমরা সবাই একসাথে হতে পেরেছি আপনাদের মাধ্যমে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ রেজিনা খানকে। আমরা এবার চলে যাচ্ছি জেসমিন হকের কাছে। আপু, আপনার শুভেচ্ছা বিনিময় করুন আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে দেখে খুব ভালো লাগছে। প্রথমে আমি সোনাদিতির সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দকে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই। তানভীর সৌরভ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে একটা নাম না নিলেই নয়, রিমি আফরিন, যে আমাকে বিশেষভাবে বলেছে এবং আপনাদের সকলের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছে। তো আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে অনেক গর্বিত ফিল করছি। আশা করি আমাদের অনুষ্ঠানটা সুন্দর হবে। আমাদের সঙ্গে থাকুন সবাই। ধন্যবাদ। ধন্যবাদ জেসমিন হক। আমরা এবার চলে যাচ্ছি শাহানা স্মৃতির কাছে, তার কুশল বিনিময়ের জন্য, শুভেচ্ছা বিনিময়ের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে আমাদের অনুষ্ঠানের সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আর সোনাদিতিকে অনেক অনেক ধন্যবাদ। সৌরভ ভাই বলবো সৌরভ ভাইকে অনেক ধন্যবাদ। আর ভাবি একটু আগে মেনশন করে গেলেন রিমি ভাবির কথা। হ্যাঁ, উনি আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন আজকের এই শেষ পর্যন্ত লাইভে ঠিকভাবে আসার জন্য। হ্যাঁ, তো আমরা আশা করছি আমাদের আজকের অনুষ্ঠানটা ভালো হবে। সবাই আমাদের সাথে থাকবেন। আবারও ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদের সকলকেই। একসঙ্গে এত সুন্দর করে কুশল এবং শুভেচ্ছা বিনিময় করলেন। আপনাদের প্রতি অনেক ভালোবাসা সোনাদিতির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানানো হলো। তো যাই হোক, আমরা কাল বিলম্ব করব না। শ্রোতা দর্শকরা অনেক বেশি বেশি পরিবেশনা শুনতে চায়, কবিতা শুনতে চায়, গান শুনতে চায়। তো আমরা পরিবেশনার দিকেই চলে যাব। তো এখন আমরা চলে যাচ্ছি
আমাদের প্রথম পরিবেশনা থাকবে রুনা আপার কাছে, রুনা এবং আমাদের সঞ্চালক জেসমিন বন্যা আপার কাছে। আমরা কাল বিলম্ব না করে জেসমিন বন্যাকে নিয়ে নিচ্ছি। বন্যা আপু, আপনি কথা বলুন রুনা আপার সাথে। আসসালামু আলাইকুম। রুনাপা, আপনি ভালো আছেন? শোনা যাচ্ছে হ্যাঁ আমাকে? হ্যাঁ, অনেক ভালো আছি আপা, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি মাশাআল্লাহ। রুনাপা, আমরা আমাদের সনাদিদির আজকের আয়োজনে আপনার কাছ থেকে প্রথমে কি শুনবো? আসলে সবাইকে দেখে মনটা অনেক ভালো লাগছে এই বদ্ধ সময়ে। তো আমি প্রথমে একটি প্রেমের কবিতা আবৃত্তি করতে চাই। এটা হচ্ছে আমাদের জনপ্রিয় এবং আমাদের বরেণ্য একজন কবি শামসুর রহমানের কবিতা, প্রেমের কবিতা, একটি কবিতা সন্ধ্যা এবং তুমি, আবৃত্তি করব। আজ সন্ধেবেলা জাদুঘরের ছোট মিলনায়তনে আমার কবিতা পাঠ ছিল। কবিতা খুব ভালোবাসো, অথচ তুমি আসোনি। বলার মতো বলতে পারিনি বলেই অভিমানের গাঢ় নীল শিখা জেলে অন্তরে বসে রইলে, অন্ধকার ঘরে নিঃসঙ্গতাকে আঁকড়ে ধরে। আমি ডানা ভাঙা একটি দোয়েলকে কংক্রিটে মুখ থুবড়ে পড়তে দেখলাম ধোঁয়াশায়। আমার খুব কষ্ট হতে থাকে। আকাশ থেকে খসে পড়লো কয়েকটি তারা, চাঁদকে একটা হিংস্র শকুনে ছিঁড়তে শুরু করে। আকাশ জোড়া আর্তনাদ, সেই আর্তনাদে মিলনায়তন কাতর। তুমি আসনি, চতুর্দিক কেমন অন্ধকারাচ্ছন্ন, অথচ কোনো বিদ্যুৎ বিভ্রাট ছিল না। কবিতা পড়তে গিয়ে হোঁচট খেলাম বারবার, যেমন খঞ্জ বিব্রত হয় পথ চলতে। চেনা শব্দগুলো মনে হলো অচেনা। তুমিহীনতায় মঞ্চে বসে একটিও প্রেমের কবিতা পড়তে পারিনি কবিতা সন্ধ্যায়। আমার হস্তধৃত বইয়ের পাতাগুলো, বিশ্বাস করো, পোড়োবাড়ি হয়ে গেল। আমার নিজেরই কবিতা চাপা ক্ষোভ আর অভিমানে আমাকে ছেড়ে চলে গেল। আজ আজ সেই মিলনায়তনে যেন মহরমের মিছিলে বুক চাপড়াতে। এরপর কেটে যাবে বহুকাল, বহুকাল। আমাকে কখনো কোনো কবিতা সন্ধ্যায় দেখা যাবে না আর। হয়তো তুমি কোনো অলস বিকেলে বইয়ের দোকান থেকে উপন্যাস আর কাব্যগ্রন্থ কিনে ছিমছাম বেরিয়ে আসবে। তখন আমার হতচ্ছাড়া বেঢপ একটি কবিতা তোমাকে বিনীত জিজ্ঞেস করবে, কিছু মনে করবেন না প্লিজ, অনেকদিন পর দেখা, কেমন কেমন আছেন আপনি? আঁচল গোছাবে, তারপর তোমার মধুর কিন্তু বিস্মিত কণ্ঠে প্রশ্ন, কে তুমি? আমার কবিতা তার মলিন ফতুয়ার আলগা হয়ে আসা বোতাম ঠিক করতে করতে দিনান্তের ভিড়ে করুণ মিলিয়ে যাবে। দিনান্তের ভিড়ে করুণ মিলিয়ে যাবে। ধন্যবাদ। আপা, শুনতে পাচ্ছি না আমি, আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আপনার আবৃত্তি অসাধারণ ছিল রুনাপা। আমরা এখন যাচ্ছি ছবিদির কাছে, আমরা আবারও ফিরবো আপনার কাছে কবিতা অনেক শুনতে। আমরা চলে যাচ্ছি ছবিদির কাছে। ছবিদি, হ্যাঁ, ছবি নমস্কার। বাসুপাল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, খুব তো দিদি, আপনি ভালো আছেন? ভয়ঙ্কর। হ্যাঁ, ভালো আছি এবং খুব মানে আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি সবাই আমরা, সারা পৃথিবীর মানুষ। তারই মধ্যে ভালো থাকার চেষ্টা আমাদের সকলেরই চলছে। আর আজকের এই যে মানে আবৃত্তি পরিবেশন করা, সকলের সঙ্গে আলাপ হওয়া, ভালো লাগা, এটাও যেন একটা বাঁচার একটা রসদ। তো সেই জন্য আর কি এই বিপদের মধ্যেও যাতে আমরা মনে জোর রাখতে পারি, সেই অভিপ্রায়ে একটি কবিতা আমি নিবেদন করব।
আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথের চরণে সমর্পিত হয়ে। কবিতায় চলে যাচ্ছে। হ্যাঁ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়। আমার ভার লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। নমস্কার। তাই দিদি, আসলেই আমরা বিপদকে ভয় পাবো না, বিপদের রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করব। বিপদের রক্ষা পাওয়ার জন্য আসলে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনের কথাগুলো লিখে গেছেন সুন্দর করে, একদম যার জন্য তাই। আমরা 150 বছর পরেও সেগুলোই ঝালাই করি। মনে হয় আমারই কথা, এক ভদ্রলোক 150 বছর আগে বসে বসে লিখে গেছেন। আসলে তাই। তো আজও তা আমরা সত্য, আজও তা সত্য। অভয় বাণী আমাদেরকে আমাদের দিচ্ছে সেই। অনুভূতি গুলো আমরা টের পাই রবীন্দ্রনাথের মধ্যে। তো যাই হোক, একদম। আমরা কাছে আবারও ফিরবো। আমরা চলে যাচ্ছি রেজিনা আপুর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, মানে এই তো আর কি, হ্যাঁ, এই সময়ে যতটুকু ভালো থাকা যায়। যেভাবে আমার, তবুও আপনারা যে সুন্দরভাবে আমাদেরকে মনোরঞ্জন করছেন, আমাদেরকে অনুপ্রাণিত করছেন, ঘরে বসেও আমরা একটা অনুষ্ঠান করতে পারছি, সবার সাথে বিনিময় করতে পারছি শুভেচ্ছা, এটাও কম কিসের বলুন। তো আমি যে কবিতাটি এখন আপনারা যদি না দেখেন, তা আপনারা না দেখেন, না অংশগ্রহণ করেন, তাহলে তো আমরা করতে পারবো না। সেক্ষেত্রে আপনারাও তো করছেন, সবাই মিলে করছি, সেটা হচ্ছে বিষয়। তো আপু, আমরা এখন আপনার কাছে কি কবিতা শুনতে চাচ্ছি? আমি চাচ্ছেন? মুক্তার প্রেম কবিতাটা পড়তে চাচ্ছি প্রথমে। আচ্ছা, তাহলে রেস্টুরেন্টে নিরালা কেবিনে ছেলেটি বলল, তোমাকে আমি ভালোবাসি। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে টেবিলে আঁকিবুকি কাটল। 12ই ডিসেম্বর, গোলাপ গাছে কুড়ি ধরল। মেয়েটি রেস্টুরেন্টের ছেলেটিকে জিজ্ঞাসা করল, কেন ভালোবাসো আমায়? আমি সুন্দরী তাই? তোমার চেয়েও সুন্দরী আছে কত? আমার বাবার প্রচুর অর্থ তাই? তোমার বাবার চেয়েও বড় লোক এখানে কম আছে? তাহলে ভালোবাসি ভালোবাসি, তাহার আবার কারণ হয় নাকি? মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে টেলিফোনে অনেকক্ষণ আলোচনা করলো। সবাই এক বাক্যে বুঝিয়ে দিল, ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই, সেটা না বুঝে বেশি এগোস না। 3রা জানুয়ারি, মেয়েটি বলল, আমার কাছে কি চাও? কই, চাইনি তো কিছু। ভালোবাসো অথচ চাও না, তাহলে? না চাহিলে যারে পাওয়া যায়। এ তো গান, শুধুই গান। তাছাড়া কি? কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন? ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই, চাইবো কেন?
তুমি সত্যিই অদ্ভুত। 10ই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনে পাতালে। ছেলেটি বলল, আমি কাল সারা রাত বাঁশি বাজিয়েছি। সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে। অসামান্য অনন্য সেই নাচ। ধ্যাৎ, কাল সারা রাত আমি ঘুমিয়েছি। আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা রাত। তোমার বাঁশি একদিন শুনতে হবে। 12ই মার্চ ছেলেটি বাঁশি বাজালো। মেয়েটি শুনল। সময় থমকে রইল অনেকক্ষণ। বাঁশি যখন থামলো, মেয়েটির দু চোখ ভরা জলে বলল, বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে। আমি দেখলাম আমি নাচছি, মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি। আকাশে ফুলের গন্ধ। ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছে। সে কি? কেন? বাঁশি আমায় টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে। ডাক্তার বলেছে, স্বপ্ন দেখে দেখে আমার মস্তিষ্কের শিরায় উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে। তাহলে ভাবছি। 16ই এপ্রিল মেয়েটি বলল, আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো, অসাধারণ, কিন্তু তুমি সৃষ্টি ছাড়া। তোমার স্বপ্ন সব অর্থহীন। আমি জানি। স্বপ্নটা ছেড়ে দিতে পারো না? না। তাহলে তুমি তো আমাকে হারাবে। তোমায় পাইনি তো কখনো। 5ই মে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো। একটু সুস্থ হতে মেয়েটি এসে বলল, ভালো আছো তো? এখন আর স্বপ্ন দেখছো না তো? দেখছি। আরো সুন্দর সব স্বপ্ন? তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি। বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি। বন্ধুরা এক বাক্যে বলল, বাঁশি বাজানো, স্বপ্ন দেখা সবই ব্যাকডেটের সৃষ্টি ছাড়া। তুই আর লোক পেলি না। তুই এত রূপসী, তোর এত উজ্জ্বল প্রসপেক্ট। ভালো যদি চাস তাহলে শিগগিরই বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে। উনি তো শুনলাম কানাডাতেই সেটেল করবেন। 7ই জুলাই মেয়েটি আবার জিজ্ঞাসা করলো, তুমি সত্যি কি চাও বলো তো? তুমি আরো সার্থক, আরো সুন্দর হয়ে ওঠো, ব্যাস, আর কিছু না। আর আর চাই স্বপ্ন দেখতে। ও, স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না। তাহলে থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। 12ই অগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক। সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। 13ই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল। 14ই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হলো কানাডাগামী পাত্রের সঙ্গে। 20ই সেপ্টেম্বর গোলাপ গাছটি হঠাৎ ঝরে পড়ল। সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে চলে গেল। যাবার আগে বন্ধুদের বলে গেল, স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো রে, অনেক মধুর। স্বপ্ন দেখে কেবল বোকারা। 4 অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন। শূন্য টবে তখন কয়েকটা পোকা, মাছি। আমি ঠিক জানি না ওগুলি পোকা, মাছি নাকি ছেলেটির স্বপ্ন। আমি ঠিক জানি না, ঠিক জানি না। ধন্যবাদ। ধন্যবাদ রেজিনা আপুকে আবৃত্তির জন্য। আমরা এবারে চলে যাব আমরা এবারে যাব বোধহয় জেসমিন হক আপুর কাছে। জেসমিন হক আপুর কাছে। আপু কেমন আছেন? আমি ভালো আছি। এই তো প্যান্ডেমিকের সময় যতটুকু ভালো থাকা যায়, নিজেকে যতটুকু ভালো রাখা যায়। আজকে তো খুবই ভালো আছি তোমাদের সবার সাথে পরিচয় হয়ে। হ্যাঁ, তারপরে আবার ওই যে আপনার পাশে বসে আছে আরেক জেসমিন, একটু ভালো লাগার কথা। নিশ্চয়ই নিশ্চয়ই মিতা আমরা আজকে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন কি কবিতা শুনছি? আচ্ছা, প্রথমে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়ে শোনাবো। কবিতাটা সবারই পছন্দের এবং আমার সেই সাথে আমার তো অবশ্যই পছন্দের। তো আমি শুরু করছি। মনিরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই থাকুক সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই।
কতকটা এ ভাবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারও কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন? মনের এই আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজর গুলো উঠলো কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরই তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়া দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে আস্থা চলে বসে বসে, করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়োল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। ধন্যবাদ। ধন্যবাদ জেসমিন হককে। আমরা আবৃত্তি শুনলাম, আমরা সত্যকেই সহজে নেব। আমরা এবারে চলে যাব শাহনাজ প্রীতি আপুর কাছে। প্রীতি আপু কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন বন্যা আপু? হ্যাঁ, ভালো আছি। আমার সাউন্ডটা ক্লিয়ার আসছে তো না? হ্যাঁ, ক্লিয়ার আসছে। আপনি আমাদের প্রথমে কি কবিতা আমি শোনাচ্ছেন? আপনাদের আমাদের সবাই কে শোনাবো যে কবিতাটা, সেটা হচ্ছে গিয়ে, কবিতার আগে একটা লাইন বলে নেই, আমি শুধু একটা লাইন বলবো, বেশি সময় নিব না। সেটা হচ্ছে গিয়ে, এই কবিতাটা এতটা প্রাসঙ্গিক আমার কাছে মনে হচ্ছে যে সমসাময়িক, যেখানেই গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে সেখানেই এইসব কবিতার আবির্ভাব দরকার। সেটা হচ্ছে গিয়ে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই দেখছে, সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবুও আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু, ফন্দিবাজ অথবা নির্বোধ স্থাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্থাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি কোথাও
দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, যেমন করেই হোক তাকে খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? ধন্যবাদ। বাহ, চমৎকার ছিল কবিতা, বিখ্যাত একটি কবিতা। আমরা একটু সবাইকে নিয়ে নিচ্ছি যাতে মন্তব্যগুলো একটু চোখ বুলিয়ে আসি। অনেক মন্তব্য জমে গেছে, সবাইকে পাশে নিয়ে মন্তব্য করলে ভালোই লাগবে, কারণ আপনাদের সকলের প্রশংসা এবং জয়গানই এখানে পরিপূর্ণ দেখতে পাচ্ছি। প্রচুর মন্তব্য, যারা মন্তব্য করছেন সকলকে অসংখ্য ভালোবাসা। দেখছেন এবং সাথেই থাকবেন। প্রথমেই দেখছি সঞ্জির আরিফ লিখেছে শুভেচ্ছা সবাইকে, ধন্যবাদ আপনাকে, সাথেই থাকবেন। রিমি আফরিন লিখেছে সাথে আছি, থাকবো। ভালোবাসা রিমি, আপনাকে অনেক ধন্যবাদ। মনীষা রক্ষিত লিখেছে শুভেচ্ছা সকলকে, ধন্যবাদ। লিজা সাইদ লিখেছে সকলকে অনেক শুভকামনা, ধন্যবাদ। রত্না অধিকারী লিখেছে সকলের জন্য অনেক শুভেচ্ছা, ধন্যবাদ আপনাকে, সাথেই থাকবেন। শামসুল বাড়ি উৎপল লিখেছে শুভকামনা, ধন্যবাদ। উৎপল দা আরো লিখেছে দারুণ, ধন্যবাদ আপনাকে। শাওন চৌধুরী লিখেছে শুভেচ্ছা সুন্দর একটা অনুষ্ঠানের আশায়। জি, আপনারা পাশে থাকলেই আশা করি সুন্দর হয়ে উঠবে। এত সুন্দর শিল্পীরা আমাদের সাথে আছে, সকলেই অসাধারণ পরিবেশনা করছে। সুন্দরা ব্যানার্জি চ্যাটার্জি বেনজির চ্যাটার্জি লিখেছে খুব সুন্দর লাগছে, দুঃখিত আপনার নামটা একটু গোলযোগ বেঁধে গেছে, ছোট এখানে। রিমি আফরিন লিখেছে সৌরভ বন্যা অনেক অনেক ভালো লাগছে, হ্যামিল্টনের সবাইকে অনেক অনেক শুভ কামনা। জেসমিন হক, শাহানা স্মৃতি, রেজিনা খান, ধন্যবাদ আপনাকে। রত্না অধিকারী লিখেছে ছবি দি ফুলের শুভেচ্ছা দিয়েছে। পঙ্কজ মজুমদার লিখেছে সবাইকে শুভেচ্ছা, ভালো লাগছে, ধন্যবাদ দাদা আপনাকে। আবার সুন্দরা চ্যাটার্জি লিখেছে ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ। ভাই ওটা ওটা সুনন্দা 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 ব্যানার্জি আচ্ছা, চ্যাটার্জি। দুঃখিত, আচ্ছা এখানে ছোট সুনন্দা ব্যানার্জি সুনন্দা চ্যাটার্জি। ব্যানার্জি চ্যাটার্জি, আচ্ছা যাই হোক, দুটো পদবি হয়ে গেছে তো এই কারণে একটু ভুলিয়ে ফেলেছি। তো যাই হোক, সুনন্দা আপনাকে ধন্যবাদ, সাথে আছেন এবং থাকবেন, ভীষণ ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। দেবুন্নেসা মুনিয়াপা লিখেছে শুভেচ্ছা শুভকামনা, ধন্যবাদ মুনিয়াপা আপনাকে। মুনিয়াপা আরো লিখেছে বন্যা আপুকে খুব মিষ্টি লাগছে, আসলে তাকে প্রতিদিনই মিষ্টি লাগে। সুনন্দা আরো লিখেছে শুভেচ্ছা সকলের জন্য, ধন্যবাদ। অঙ্কুর খান লিখেছে অসাম, ধন্যবাদ। জেবুন্নেসা মুনিয়া লিখেছে বাহ চমৎকার। ইন্দিরা সাহা লিখেছে সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। সঞ্জির আরিফ লিখেছে ভালো লাগছে আমাদের হ্যামিল্টন শহরের 3 জন প্রিয় শিল্পীকে একসাথে দেখে, ভালোবাসা আপনাকে, সাথেই থাকবেন। রিমি আফরিন লিখেছে রেজিনা খান অনেক ভালো হচ্ছে, ধন্যবাদ। অঙ্কুর খান লিখেছে বিউটিফুল রিসাইটেশন রেজিনা খান, ধন্যবাদ আপনাকে। লিজা সাইদ লিখেছে হ্যালো হ্যামিল্টন রক, জাস্ট রক দিয়েছে সে, সো গুড টু সি ইউ অল টুগেদার, গুড লাক এভরিওয়ান, ধন্যবাদ আপনাকে। সঞ্জির আরিফ লিখেছে রেজিনা খান অনেক ভালো লাগলো, ধন্যবাদ। তেজ হাসান রবিন লিখেছে গুড টু সি ইউ অল, টেক লাভ, হ্যাঁ ভালোবাসা নিলাম, আপনিও ভালোবাসা নেবেন। রিমি আফরিন লিখেছে বন্যাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। শামীম রহমান লিখেছে অসাধারণ, খুব ভালো লাগলো, ধন্যবাদ। জাকির উদ্দিন লিখেছে উই আর প্রাউড টু সিং 3 আর্টিস্ট ফ্রম আউট হোম টাউন, ধন্যবাদ। লিজা সাইদ লিখেছে জেসমিন হক বেশি সুন্দর লাগছে ভাবি, ধন্যবাদ। তো যাই হোক, আরো মন্তব্য আছে, আমরা পড়বো। সকলের সৌন্দর্য এবং কবিতা পাঠের যে সৌন্দর্য, সবটা মিলিয়ে তারা প্রশংসা করেছে। শ্রোতা দর্শক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা নেবেন, আর সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। আমরা চলে যাচ্ছি এ পর্যায়ে আবার পরিবেশনায়, কারণ পরিবেশনারও দরকার আছে। আমরা চলে যাচ্ছি বন্যা আপা এবং জিনিয়া রুনা আপার কাছে। বন্যা আপা। হ্যাঁ হ্যাঁ সৌরভ, শুনতে পাচ্ছি। আমরা চলে যাচ্ছি জিনিয়া ফেরদৌস রুনা আপার কাছে, তাই তো? রুনা আপা, আমরা কবিতা শুরু করেছিলাম প্রেম দিয়ে, এবারে আমরা কি শুনছি? এবার আসলে এখন চলছে বঙ্গবন্ধুর শতবর্ষ উৎসব, পুরো 1 বছর জুড়ে চলছে, কিন্তু এই করোনার কারণে অনেক কর্মসূচি ছোট করে আনা হয়েছে। তো আমরা ছোট বড় সব সংগঠনই আসলে প্রস্তুতি নিয়েছিলাম
যে বঙ্গবন্ধুর শতবর্ষ সারা বছর জুড়ে উদযাপন করবো, এবং সেটা করছিও, যে যতটুকু প্রচেষ্টার মধ্যে আছে সেটাও যথেষ্ট। তো বঙ্গবন্ধুকে যে 15 আগস্ট গেল, আমাদের জাতীয় শোক দিবস ছিল সেদিন। বঙ্গবন্ধুকে সপরিবারে আমরা হারিয়েছি সেই দিনে, সেই কালো রাত্রিতে। তো বঙ্গবন্ধুর সেই হত্যাযজ্ঞের প্রথম যিনি কবিতায় একটি প্রতিবাদ উচ্চারণ করেছিলেন, তিনি হচ্ছেন নির্মলেন্দু গুণ, আমাদের নমস্য কবি, আমাদের বরেণ্য কবি, আমাদের দেশের এই উপমহাদেশের। তো আমি সেই নির্মলেন্দু গুণের আমি আজ কারো রক্ত চাইতে আসিনি এই কবিতাটা আবৃত্তি করছি, বঙ্গবন্ধুকে নিবেদন করছি কবিতাটা। কবিতা চলে যাচ্ছে। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের এই গোপন মঞ্জরি গুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক, আমার পায়ের তলার পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ রুনাপা, অসাধারণ ছিল। আর এই কবিতাটি আসলে প্রথম কবিতা ছিল বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসের পরে প্রথম লেখা নির্মলেন্দু গুণের। তো যাই হোক, আমরা শুনলাম কবিতাটি। আমরা এবারে চলে যাচ্ছি ছবিদির কাছে। আমরা রুনাপার কাছে আবারও ফিরবো। আমরা ছবিদির কবিতা শুনে আসি। ছবিদি, আমরা এবারে কি শুনছি? ছবিদি, হ্যাঁ ছবিদি, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি কি বলছি আমাকে জেসমিন শুনতে পাচ্ছেন? বন্যা বোন, একটা কথা, একটা আবেগের কথা একটু বলি। সেটা হচ্ছে বাংলাদেশের আজকে এত বন্ধুদেরকে পেয়ে আমি ভীষণ আপ্লুত, কারণ বাংলাদেশের সঙ্গে আমার একটা হৃদয়ের যোগ আছে। আমার পূর্বপুরুষ বাংলাদেশের, বরিশালের। হায় যদিও হায়, হ্যাঁ, আমার এখনো যাওয়া হয়নি সেখানে, কিন্তু বাংলাদেশ শুনলেই একটা বেশ নিজের নিজের ব্যাপারটা খুব মনে হয়। তো আজকে আমি সেই ওপার বাংলা এপার বাংলার সকলকে ভালোবেসে যে কবিতা, যে আসলে মাঝের যে কাঁটাতারের বেড়াটা কোনো বেড়াই নয়, আমরা যে সবাই এক, সেই বিষয়টিকেই আর কি উপস্থাপিত করেছেন কবি অচিন্ত্য কুমার সেনগুপ্ত, পূব পশ্চিম। আচ্ছা, চলে যাই দিদি কবিতায়। তোমার শীতললক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল, এক ঢেউ, এক ধারা,
একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, তোমার ভাবনার বাতাস আমার ভাবনার বাগানে ফুল ফোটায়, তোমার নারকেল সুপুরি অশোক শিমুল আমার তাল খেজুর শাল মহুয়া, এক ছায়া এক মায়া একই মুকুল মঞ্জরি। তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার সারি জারি আমার বাউল, এক সুর এক টান একই অকুলের আকুতি। তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর, এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানাপোড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চিরাগ জ্বালি। আমার স্তোত্র পাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন এক মানুষ এক মাটি এক মমতা। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আশির মুখ। তুমি সুলতানা আমি অপূর্ব, আমি মেহবুব তুমি শ্যামলী। আমাদের শত্রুও সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে বিরূপ করে বিমুখ করে। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত, কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন। তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি, আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যের সাক্ষাৎকার। কার সাধ্য অমৃত দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ এক নজরুল, আমরা ভাষায় এক ভালোবাসায় এক মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর মঙ্গলের দূত, আমরাই চিরন্তন কুশল সাধক। ধন্যবাদ দিদি, অসাধারণ ছিল আবৃত্তি। আসলেই মানে এটা খুব একটা অনুভূতির বিষয়। যারা ওপার বাংলা এপার বাংলা থেকে চলে গিয়েছিল তাদের প্রত্যেকের কাছে, শুধু তাদের কাছে নয়, আমরাও যখন ওপার বাংলায় যাই মনে হয় একই বাংলা, অথচ মাঝখানে তার কাটার বেড়া এবং পাসপোর্ট ভিসা এত ঝামেলা করে যেতে হয়। আলাদা কিছু মনে হয় না, মনে হয় আমার দেশেই আছি। তো হয়তো আপনারা আরো বেশি কষ্ট পান, কারণ আপনার একেবারেই গোড়া ছিল এখানে, তো সেটা খারাপ লেগেছে। আর হ্যাঁ দিদি, আমি নিজেও বরিশালের। তো যাই হোক, আমরা পরে আরো কথা বলি। হ্যাঁ, তো আমরা এবার রেজিনা আপুর কাছে যাচ্ছি। রেজিনা আপু। যে আমি সুনীল গঙ্গোপাধ্যায় সেই বিখ্যাত কবিতাটা পড়তে চাই, কেউ কথা রাখেনি। আচ্ছা আচ্ছা, সত্যি কি কেউ কথা রাখেনি? না, রেখেছে, প্রতীক্ষা থাকার পরে রেখেছে। আচ্ছা আচ্ছা, কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তর এটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সে গোষ্ঠী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝে নাদেরাই বলেছিল, বড় হও দাদা ঠাকুর,
তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী: আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলিও কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ। সত্যি তাই, যদিও অজিনা আপু বলেছে তার কথা কেউ রেখেছে। প্রতীক্ষা থাকার পরে, অনেকদিন প্রতীক্ষায় থাকার পরে তাও ভালো যে রেখেছে, যদি না রাখতো বছরের পর বছর কেটে যেত। তো আমরা চলে যাচ্ছি তসমিন হক আপুর কাছে। হ্যাঁ আপু, আমরা কি কবিতা শুনছি? এবারের কবিতাটা একটা প্রেমের কবিতা, তোমার দিকে আসছি, লিখেছেন হুমায়ুন আজাদ। এই কবিতাটা আমার অনেক পছন্দের একটা কবিতা, তো আমি চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, চলো কবিতায়। তোমার দিকে আসছি, অজস্র জন্ম ধরে আমি তোমার দিকে আসছি, কিন্তু পৌঁছতে পারছি না। তোমার দিকে আসতে আসতে আমার একটি দীর্ঘ জীবন ক্ষয় হয়ে যায় 5 পয়সার মোমবাতির মতো। আমার প্রথম জন্মটা কেটে গিয়েছিল শুধু তোমার স্বপ্ন দেখে দেখে। এক জন্ম আমি শুধু তোমার স্বপ্নই দেখেছি। আমার দুঃখ, তোমার স্বপ্ন দেখার জন্যে আমি মাত্র একটি জন্ম পেয়েছিলাম। আরেক জন্মে আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলাম তোমার উদ্দেশ্যে। পথে বেরিয়েই আমি পলিমাটির ওপর আঁকা দেখি তোমার পায়ের দাগ। তার প্রতিটি রেখা আমাকে পাগল করে তোলে। ওই আলতার দাগ আমার চোখ আর বুক আর স্বপ্নকে এত লাল করে তোলে যে আমি তোমাকে সম্পূর্ণ ভুলে যাই। ওই রঙিন পায়ের দাগ প্রদক্ষিণ করতে করতে আমার ওই জন্মটাও কেটে গেল। আমার দুঃখ, মাত্র একটি জন্ম আমি পেয়েছিলাম সুন্দরকে প্রদক্ষিণ করার। আরেক জন্মে তোমার কথা ভাবতেই আমার বুকের ভেতর থেকে সবচেয়ে দীর্ঘ আর কোমল আর ঠান্ডা নদীর মতো কি যেন প্রবাহিত হতে শুরু করে। এই দীর্ঘশ্বাসে তুমি কেঁপে উঠতে পারো ভেবে আমি একটা মর্মান্তিক দীর্ঘশ্বাস বুকে চেপে কাটিয়ে দেই সম্পূর্ণ জন্মটা। আমার দুঃখ, আমার কোমলতম দীর্ঘশ্বাসটি ছিল মাত্র 1 জন্মের সমান দীর্ঘ। আমার ষোড়শ জন্মে একটি গোলাপ আমার পথ রোধ করে। আমি গোলাপের সিঁড়ি বেয়ে তোমার দিকে উঠতে থাকি। উঠতে উঠতে আরো উঠতে একসময় ঝরে যায় চৈত্রের বাতাসে। আমার দুঃখ, মাত্র একটি জন্ম আমি গোলাপের পাপড়ি হয়ে তোমার উদ্দেশ্যে ছড়িয়ে পড়তে পেরেছিলাম। এখন আমার সমস্ত পথ জুড়ে টলমল করছে একটি অশ্রুবিন্দু। ওই অশ্রুবিন্দু পেরিয়ে এই জন্মে হয়তো আমি তোমার কাছে পৌঁছতে পারবো না। কেন পৌঁছবো? তাহলে আগামী জন্মগুলো
আমি কার দিকে আসবো? ধন্যবাদ। চমৎকার ছিল জেসমিন হকের কবিতা, ধন্যবাদ বন্যা। শুনলাম। আর কবি মানে লেখক আমাদের হুমায়ুন আজাদ, তো সেখানে তো আর কোনো কথাই হবে না। সেই তো যাই হোক, আমরা জেসমিন আপার কাছে আবারও ফিরবো। আমরা এবার চলে যাচ্ছি শাহনাজ প্রীতির কাছে। হ্যাঁ, শাহনাজ প্রীতির মাইক্রোফোন, হ্যাঁ মাইক্রোফোনটা মিউট করা, একটু করে নিন। হ্যাঁ, শোনা যাচ্ছে না আমরা এখন? এবারে হ্যাঁ হ্যাঁ, সরি আপু। হ্যাঁ, আমি এখন আবৃত্তি করার চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। কবিতাটা কি নিয়ে সেটা হচ্ছে অনেক দর্শনের ব্যাপার, সেটা আমি দর্শকদের উপরই ছেড়ে দিচ্ছি। আমি আচ্ছা আবৃত্তি করার চেষ্টা করছি। আচ্ছা, চলে যাই কবিতায়। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ায় মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো ঘুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙ্গুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, আমি ভালোবাসি। ধন্যবাদ। বাহ, চমৎকার ছিল আবৃত্তি। আমরা স্মৃতি আপুর চমৎকার পরিবেশনা শুনছিলাম। তো যাই হোক, সকলকে একটু নিয়ে নিয়ে আমরা বোধহয় আর একটু মন্তব্য করে আসি, কারণ আপনাদের জন্য অনেক অনেক মন্তব্য জমে আছে। তো আপনাদের পাশে নিয়ে পড়লে সেটা আরো বেশি কি বলে নন্দন তত্ত্ব পাবে, আরো বেশি নান্দনিক এবং পরিপাটি হবে। তো যাই হোক, প্রচুর কমেন্ট আছে, মন্তব্য যারা করছেন সকলকে পড়তে পারবো কিনা জানি না, তবে সকলকে অসংখ্য ধন্যবাদ। যাদেরকে পড়তে পারছি না তাদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি আগে থেকেই। তো আমি সেই দিক থেকেই কিছু পড়বার চেষ্টা করছি, কারণ এরপরে আবার পরিবেশনায় যাব। লিজা সাইদ লিখেছে দারুণ জেসমিন হক ভাবি, ধন্যবাদ। আর শাওন চৌধুরী লিখেছে জেসমিন সুন্দর হয়েছে তোমার গানের আশায়। তো যাই হোক, জেসমিনের কাছে গানের আশা করেছে, দেখা যাক তিনি কি করেন, আমি পৌঁছে দিলাম অনুরোধ। রৌফ চৌধুরী লিখেছে বিউটিফুল। তারপরে শামীম রহমান লিখেছে দারুণ আবৃত্তি, খুব ভালো লাগছে, ধন্যবাদ। রিমি আফরিন লিখেছে শাহনাজ স্মৃতি মুগ্ধ হয়ে শুনছি, অনেক ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।
সঞ্জির আরিফ লিখেছে শাহনাজ স্মৃতি খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। লিজা সাইদ ভালোবাসার ইমোজি লিখেছে, আপনাকে ভালোবাসা। শাহ চৌধুরী লিখেছে চমৎকার, ধন্যবাদ। নারায়ণ বিশ্বাস লিখেছে বীরেন্দ্র চক্রবর্তী চক্রবর্তী আসলে তিনি খুব পরিপাটি এবং অনেক গুণী একজন কবি, তার কবিতা অনেকেরই পছন্দ, আমাদের সকলের পছন্দ। মায়লা বড়াল লিখেছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ইন্দ্রাণী সাহা লিখেছে ছবি দি অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো লাগলো, ধন্যবাদ। রিমি আফরিন লিখেছে সৌরভ ভেরি নাইস প্রোগ্রাম, ধন্যবাদ আপনাকে। সবুজ শামীম হাসান লিখেছে শাহানা জাপা সুন্দর আবৃত্তি, ধন্যবাদ। সুখদেব বসু লিখেছে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। সবুজ শামীম হাসান স্যার আরো লিখেছেন আমাদের একজন উপদেষ্টা, তিনি লিখেছেন সকল শিল্পীদের জন্য শুভকামনা, ধন্যবাদ। তিনি আরো লিখেছে তানজির বন্যা অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ আপনাকে। শাহাবুদ্দিন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন। সবুজ শামীম হাসান আরো লিখেছেন রেজিনা আপু সুন্দর ও সমৃদ্ধ নিবেদন, ধন্যবাদ। ফকির ফারুক লিখেছে ভালো, ধন্যবাদ। শামীম রহমান লিখেছে অসাধারণ। রিমি আফরিন লিখেছে বেশ, বাহ বেশ। নারায়ণ বিশ্বাস লিখেছে দারুণ সুন্দর আবৃত্তি হচ্ছে। ফকির ফারুক লিখেছে বাহ। মনীষা রক্ষিত লিখেছে খুব ভালো হচ্ছে ছবি, ধন্যবাদ। শাহাবুদ্দিন লিখেছে 30 বছর কেটে গেল কেউ কথা রাখেনি, মিথ্যে আশা মিথ্যে প্রতিশ্রুতি, আর কতদিন আর কতকাল, হয়তো বহুদিন হয়তো অনেক কাল হয়তো চিরকাল। আসলে পাওয়া না পাওয়া, কথা রাখা না রাখার ভেতরেই আমাদের সকলের জীবন কেটে যায়, আর এভাবেই কেটে যাবে। এটা প্রকৃতির নিয়মই বলা যেতে পারে। আমরা যেমন আজকে একটা কি বলে কবিতা পড়ার ভেতরে যেমন একটা চক্র তৈরি করেছি, বৃত্তাকারে ঘুরে ঘুরে সবাই কবিতা পড়ছে, জীবনেও এরকম প্রত্যেকটা বিষয় বৃত্তাকারে আসে, কখনো কথা না রাখা, কখনো কথা রাখা। তো যাই হোক, আলকা হালদার লিখেছে ভালো লাগছে, ধন্যবাদ। মন্দিরা দত্ত লিখেছে খুব সুন্দর, ধন্যবাদ। আলবিনা আজিম লিখেছে জেসমিন হক অনেক সুন্দর, ধন্যবাদ। ইন্দ্রাণী সাহা লিখেছে ছবি বসু পালদি প্রত্যেকবার শুনি আর অভিভূত হই আপনার কবিতায়, চোখের সামনে তার ছবি ফুটে ওঠে, খুব ভালো হয়েছে, ধন্যবাদ। সুখদেব বসু লিখেছে ভালো হচ্ছে ছবি, ধন্যবাদ। রিমি আফরিন লিখেছে ছবি দি অনেক ভালো। রত্না অধিকারী লিখেছে ছবি দি খুব ভালো লাগছে। রৌফ চৌধুরী লিখেছে মিস ভেরি বিউটিফুল, ধন্যবাদ। নারায়ণ বিশ্বাস লিখেছে ছবি দিদি ভাই ছবির মতন, অসাধারণ এক্সপ্রেশন আবৃত্তিতে, মুগ্ধ হয়ে শুনছি, দিদি ভাইয়ের মুখের মিষ্টি হাসি আবৃত্তির সাথে একাকার, ধন্যবাদ, আসলেই সত্যি। আর শামীম রহমান লিখেছে ছবি বসু পাল দারুণ আবৃত্তি, ধন্যবাদ। শাওন চৌধুরী লিখেছে অসাধারণ, ধন্যবাদ। শ্রাবন্তী ঘোষ লিখেছে খুব ভালো ছবি পাল দিদি, ধন্যবাদ। লিজা সাইদ লিখেছে রেজিনা খান অসাধারণ হচ্ছে, ধন্যবাদ। ফকির ফারুক লিখেছে আহা আবৃত্তি। ইন্দ্রাণী সাহা লিখেছে এপার বাংলা আর ওপার বাংলার মেল বন্ধন ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ। আর লিজা সাইদ লিখেছে রেজিনা খান ভাবি সুন্দর লাগছে, ধন্যবাদ। অন্তরী খান লিখেছে খুব সুন্দর রেজিনা, ধন্যবাদ। শামীম রহমান লিখেছে দারুণ আবৃত্তি ভালো লাগছে, ধন্যবাদ। নারায়ণ বিশ্বাস লিখেছে রেজিনা দিদি ভাই অসাধারণ আবৃত্তি করছেন, ধন্যবাদ। তো যাই হোক, আরো মন্তব্য আছে, সেগুলো আমরা একটু পরে আবার চোখ বোলানোর চেষ্টা করব। আমরা এ পর্যায়ে আবার পরিবেশনে চলে যাচ্ছি। আমাদের বন্যা আপাকে দেখছি না, উনি স্পিরিটে নেই বোধহয়। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি সরাসরি রুনা আপার কাছে। আপা, এ পর্যায়ে কি শোনাচ্ছেন আমাদেরকে? আমি খুব বহুল পঠিত, বহুল আবৃত্তি করা একটা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি, এটা আবৃত্তি করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি পরিবেশনে। কৃষ্ণকলি, রবীন্দ্রনাথ ঠাকুর। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো জারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছিলেন তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ।
পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানি সেই মেয়ে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে, কালো মেয়ে কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ধন্যবাদ। রুনাপা, চমৎকার আবৃত্তি শুনলাম। কালো হরিণ চোখ। আমরা আবার ফিরবো রুনাপার কাছে। আমরা এবার চলে যাচ্ছি ছবিদির কাছে। ছবিদি, ছবিদি, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ জেসমিন বোন, তাহলে আমরা শুনতে এবার পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ছবিদি এবার হ্যালো। কি কবিতা শুনি? হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা, শুনতে আমি পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমি এখন আচ্ছা, ওই কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি কবিতা, যেখানে স্বপ্ন দেখা এবং স্বপ্ন ভঙ্গ, তার যে বেদনা, সেটা এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। কবিতাটির নাম হলো হওয়া না হওয়ার গল্প। আচ্ছা, আচ্ছা, তাহলে চলে যাই কবিতায়। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরো অনুভব করত প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা, একটার পর একটা তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এইখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যেই রাত দুপুরে বেরিয়ে এসছে, হঠাৎ করে বেরিয়ে এলো। হ্যাঁ, হ্যাঁ দিদি, ঘুরে গেছিল তাই তো? আপনি কবিতা পড়ে যান। হ্যাঁ হ্যাঁ, একটা প্রবলেম হলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 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 শুরু করছি। আচ্ছা, আবার শুরু। হ্যাঁ, মাঝে মধ্যেই রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠতো, আমি একটি
প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানেও কে? ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছো, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম। কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? তার একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন তিন ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো? ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য। মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। খুবই চমৎকার দিদি, খুবই চমৎকার আবৃত্তি ছিল। আমরা দিদির আবৃত্তি শুনলাম, মাঝখানে একটু সমস্যা হলেও আবৃত্তিটি অসাধারণ ছিল দিদি। আমরা আবারও ফিরবো আপনার কাছে, আমরা চলে ধন্যবাদ। যাচ্ছি হ্যাঁ রেজিনা আপুর কাছে। রেজিনা আপু এবারে কি শোনাচ্ছে? আমি এবার নির্মলেন্দু গুণের ক্ষেত মজুরের কাব্য এই কবিতাটি। আচ্ছা, আবারও প্রেমেই। জীবন মানেই তো প্রেম, নয় কি? মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঢেলা, আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা। ভাঙতে ভাঙতে বিজন মাঠের কুয়াশা গিয়েছে কেটে, কখন শুকনো মাটির তৃষ্ণা শিশির খেয়েছে চেটে। অতটা খেয়াল রাখেনি কৃষক, মগ্ন ছিল সে কাজে। হঠাৎ পুলক পবনে হৃদয় পুষ্পিত হলো লাজে। ফিরিয়া দেখিল বধূটি তাহার পেছনে আলের পরে, বসে আছে যেন ফুটে আছে ফুল গোপনে চুপটি করে। সামনে মাটির লাল শানকিটি জরির আঁচলে বাঁধা, আজ নিশ্চয়ই মরিচ রসুনে বেনুন হয়েছে রাধা। হাসিয়া কৃষক মরাল বাঁশের মুগুর ফেলিয়া দিয়া, কামুক আখির নিবিড় বাঁধনে বাঁধিল বধূর হিয়া। বরুণ গাছের তরুণ ছায়ায় দুজনে সারিল ভোজ, বধূর ভিতরে কৃষক তখন পাইল মনের খোঁজ। মেঘ দিল ছায়া, বনসঙ্গমে পড়িল বধূর আশা, মনে যাই থাক মুখে সে বলিল মর্গে বর্গা চাষা। শব্দটি তার বক্ষে বিধিল ঠিক বর্ষার মতো, এই জমিটুকু আমার হইলে কার কি বা ক্ষতি হতো। কাতর কণ্ঠে বধূটি শুধালো, আচ্ছা ফুলির বাপ, আমাগো একটু জমিন হইব না? জমিন চাওয়া কি পাপ? খোদার জমিন ধনির দখলে গেছে আইনের জোরে, আমাগো জমিন হইব যেদিন আইনের চাকা ঘোরে। অসহায় বধূ জানে না নিয়ম কানুন কাহারে বলে, স্বামীর কথায় চোখ দুটি তার সূর্যের মতো জ্বলে।
বল দে ঘোড়ায় গাড়ির চাক্কা নারীর চাক্কা স্বামী, আইনের চাকা আমারে দেখাও, সে চাকা ঘুরামো আমি। কৃষক তখন রুদ্র বধূর জড়ায় চরণ দুটি, পাতো নয় যেন অন্ধের হাতে লঙ্গর খানা রুটি। যতটা আঘাত সয়ে মৃত্তিকা উর্বরা হয় ঘায়ে, ততটা আঘাত সইল না তার বধূর কোমল পায়ে। পা দুটি সরিয়ে বধূটি কহিল, করো কি ছাড়ো, মানুষ দেখিলে জমি তো দেবি না, দুর্নাম দেবী আরো। পরম সোহাগে কৃষক তখন বধূর অধর চুমি, হাসিয়া কহিল, ভূমিহীন কই, আমার জমিন তুমি। আকাশে তখনও সূর্যের সাথে মেঘেরা করিছে খেলা, মুগুর উঠছে মুগুর নামছে, ভাঙছে মাটির ঢেলা। ধন্যবাদ। ধন্যবাদ আপু। দর্শক লিখছে যে মুগ্ধ হয়ে শুনছি। রেজিনা খান, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, পরপর দুটো প্রেমের কবিতা শোনালে দর্শক তো এমনি মুগ্ধ থাকবে। তো আমরা চলে যাচ্ছি জেসমিন হক আপুর কাছে, আবারও ফিরবো রেজিনা আপুর কাছে। আমরা জেসমিন হক আপুর কাছে থেকে কি শুনছি এবারে? আসলে আমি এত মুগ্ধ হয়ে শুনছি সবার কবিতা যে বলার নয়। খুবই সুন্দর, খুবই ভালো আবৃত্তি শুনতে পাচ্ছি। আর প্রেমের তো কবিতা হলোই, দুঃখেরও কবিতা হলো। তো এবারে একটা হাসির কবিতা পড়ি, হাসির একটা আচ্ছা, কবিতা পড়ি। আর এটা গান আজকে হবে না, গান যেন তার কথা আজকে বলছি। আজকে আবৃত্তির হ্যাঁ, মধ্যেই অনুরোধ ছিল। সীমাবদ্ধ থাকি। পরে আচ্ছা, আবার কখনো দেখা যাবে নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আর তাই হাসি। হ্যাঁ, তো এটাও খুবই পরিচিত একটা কবিতা, সবারই খুবই পছন্দের, জীবনের হিসাব, কবি সুকুমার রায়। বিদ্যে বোঝায় বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাঝি সে কয়, হারে মশাই কত কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাতি খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন। বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাঝি শুধায়, সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। ধন্যবাদ। ধন্যবাদ জেসমিন হক, অসাধারণ ছিল কবিতা। আমরা জেসমিন you. আপার কাছে আবারও ফিরবো। হ্যাঁ, আমরা এখন চলে যাচ্ছি স্মৃতি আপুর কাছে। স্মৃতি আপু, হ্যাঁ, অনেক চমৎকার ছিল জেসমিন হ্যাঁ, ভাবির কবিতাটা। আমি এখন আমার কবিতা যেটা করতে যাচ্ছি অনেক গুরু গম্ভীর মনে হচ্ছে পরিবেশটা। একটু হালকা একটা কবিতা, বাট ওটা হচ্ছে প্রেমও বলতে পারেন, প্রকৃতি বলেন, যাই বলেন। জয় গোস্বামীর জল হাওয়ার লেখা। আচ্ছা, কবিতায় চলে যাই। স্নেহ সবুজ দিন, তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর,
মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো। ও মেয়ে তুই ভালো, আলোর পাশে আকাশ। আমার দিকে তাকা, তাকাই যদি চোখ, একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়। হরিণদের কথা জানো কি নীরবতা? নীরব কোথায় থাকে? জলের বাঁকে বাঁকে। জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো। হাওয়ার খেলা সে কি, মাটির থেকে দেখি। মাটিরই গুণ হবে, কাছে আসুক তবে। কাছে কোথায়, দূর, নদী সমুদ্র। সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখবো না। ছুঁতে পারিস নদী? শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি। সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া, পাড়ার পরে গ্রাম। বেড়াতে গেছিলাম, গ্রামের কাছে কাছে নদী শুইয়ে আছে। নদীর নিচে সোনা, ঝিকোয়ে বালুকণা। সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে? বেশ ডুবিয়ে দিক, ভেসে উঠবো ঠিক। ভেসে কোথায় যাব? নতুন ডাঙা পাবো, নামটি দেব তার সোনার ধান। আর বলবো শুনো, এই কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া আরো সহজ হবে। কত সহজ হবে? ভালোবাসবে তবে, বলো ভালোবাসবে কবে? ধন্যবাদ। বাহ, চমৎকার ফুরফুরে একটা কবিতা শুনলাম আমরা। যাই হোক, আমি আবার চলে এসেছি। আমরা আবার সকলকে একটু নিয়ে নিই। সকলে অনেক মন্তব্য করছেন, কারণ শ্রোতা দর্শকরা তো আমাদের প্রাণ, তারা আমাদেরকে উৎসাহ দিচ্ছে বিধায় আমরা সানন্দে আমাদের কার্যক্রম করে যেতে পারছি। তো আমি যাদেরকে পড়তে পারছি না আবারও বলে নিচ্ছি, আবারও দুঃখ প্রকাশ করছি। চেষ্টা করছি সকলকে পড়ার আর সকলের মন্তব্য স্ক্রিনে রাখবার। তো যাই হোক, নিগার সুলতানা লিখেছে দারুণ আবৃত্তি। হেমন্ত গড়াই লিখেছে সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ। সেলিম দুরানি বিশ্বাস, সেলিম ভাই লিখেছে অনেকদিন পর আসার সুযোগ হলো, সনাদিতির জন্য শুভ কামনা রইল, শুভেচ্ছা রইল সৌরভ ও বন্যার জন্য। ভালোবাসা নেবেন সেলিম ভাই। লোপামুদ্রা চ্যাটার্জি লিখেছে খুব ভালো লাগছে, ছবি অপূর্ব, ধন্যবাদ। স্মৃতি ঘোষ লিখেছে খুব ভালো লাগছে, ধন্যবাদ। সুপ্তা ঘোষ লিখেছে অসাধারণ, ধন্যবাদ। নারায়ণ বিশ্বাস লিখেছে রুনা দিদি ভাই কৃষ্ণকলির আবৃত্তির শুরুটা অসাধারণ, ধন্যবাদ। নারায়ণ বিশ্বাস আরো লিখেছে অনুষ্ঠানের সকল গুণীদের শুভেচ্ছা ও শুভকামনা, ধন্যবাদ। ইন্দ্রাণী সাহা লিখেছে ছবি দিয়ে আপনার কবিতার প্রেমে পড়ি বারবার, অনেকবার, ভালোবাসা আপনাকে। সেলিম দুরানি বিশ্বাস, সেলিম ভাই আরো লিখেছে বাহ খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, কৃষ্ণকলি হওয়া না হওয়ার গল্প দুজনের কণ্ঠে ভালোই লাগলো, শুভেচ্ছা উভয়ের জন্য, ধন্যবাদ। স্মৃতি ঘোষ লিখেছে দারুণ। লোপামুদ্রা চ্যাটার্জি লিখেছে ছবি মুগ্ধ হলাম, ধন্যবাদ। ইন্দ্রাণী সাহা লিখেছে আমরাও জেগে আছি ছবি দিয়ে আপনার জন্য, ধন্যবাদ। আপনারা জেগে আছেন এই আমাদের আয়োজনের জন্য, ছবি দির জন্য, এই জন্য আপনাদেরকে আন্তরিক ভালোবাসা। মনীষা রক্ষিত লিখেছে খুব সুন্দর অনুষ্ঠান। সুপ্তা ঘোষ লিখেছে আমরা মুগ্ধ হয়ে দেখছি ও শুনছি, ধন্যবাদ। এটাই আমাদের একমাত্র প্রাপ্তি বলতে পারেন। তারপরে রাত্রি খান লিখেছে ওয়াও অসাধারণ, রেজিনা খান, ধন্যবাদ। সেলিম দুরানি বিশ্বাস ভাই, সেলিম ভাই লিখেছে নারায়ণদা কেমন আছেন? বন্যা একদিন নারায়ণদাকে নিয়ে বাঁশির অনুষ্ঠান লাইভ হয়ে যাক, খুব ভালো হবে, নতুনত্ব হবে অনুষ্ঠানে। দরকার হলে কলকাতা থেকে আমার চেনা একজন মাউথ অর্গান শিল্পী বন্ধুকে রাখবো। এটা খারাপ বলেননি, খুবই ভালো বলেছেন। অবশ্যই আপনার পরামর্শ নেওয়া হবে, আপনি আমাদের বড় ভাই সেলিম ভাই, ভালোবাসা নেবেন। আর শামীম রহমান লিখেছে রেজিনা খান চমৎকার, ধন্যবাদ। হুমায়ুন কবির লিখেছে খুব 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 সুন্দর লাগছে অনুষ্ঠানটি, ধন্যবাদ। আপনাদের এই ভালো লাগাই আমাদের কে আরো উৎসাহিত করে, আরো নতুন আয়োজন, কষ্ট হলেও আয়োজন অনুষ্ঠান বা এই চেষ্টাটা আরো করতে ভালো লাগে, এটাই একমাত্র প্রাপ্তি আমাদের। ইন্দ্রাণী সাহা লিখেছে আমরা মুগ্ধ হয়ে শুনছি, শুধু কান পেতে শুনে যাচ্ছি, ধন্যবাদ। নারায়ণ বিশ্বাস লিখেছে প্রিয় সেলিম দুরানি বিশ্বাস আপনার আশা পূরণ করার অবশ্যই চেষ্টা করব, ধন্যবাদ প্রিয় সেলিম দুরানি বিশ্বাস। নারায়ণদা বোধহয় লিখেছেন এই সেই নারায়ণদা যার কথা সেলিম ভাই বলেছেন। নারায়ণদা ভালোবাসা রইল, দেখি আমরা কতদূর কি করতে পারি, আপনার জন্য ভালোবাসা রইল। তানিয়া খালিদ লিখেছে রেজিনা খান অসাধারণ সুন্দর, ধন্যবাদ। রিমি আফরিন লিখেছে জেসমিন হক আমার অনেক প্রিয় একটা কবিতা, খুব সুন্দর, ধন্যবাদ। ধন্যবাদ।
তারপরে শাওন চৌধুরী লিখেছে জেসমিন চমৎকার হয়েছে, ধন্যবাদ। শামীম রহমান লিখেছে জেসমিন হক অসাধারণ আবৃত্তি। সেলিম দুরানি বিশ্বাস, সেলিম ভাই লিখেছে সকলের পারফরমেন্স খুব ভালো হচ্ছে, ধন্যবাদ। রিনা মোহাম্মদ লিখেছে বন্ধু আমি হাজির। হ্যাঁ লাভবাইক, আপনার হাজিরা পেয়ে গেছে আপনার বন্ধু। শামীম রহমান লিখেছে শাহানা স্মৃতি আমার প্রিয় কবিতা আবৃত্তি করলে আপ্লুত হচ্ছি, ধন্যবাদ। নারায়ণ বিশ্বাস লিখেছে আজকের অনুষ্ঠান সত্যিই ভালো হলো, ধন্যবাদ। সেলিম ভাই আরো লিখেছে জয় গোস্বামীর কবিতা ভালো লাগলো, সকলের পারফরমেন্স ভালো হচ্ছে। তো যাই হোক, আমরা পড়েছি, কতদূর পেরেছি জানি না, কিছু বাদ গেলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আর কালক্ষেপণ করছি না, আমরা আসলে দেখতে দেখতে 1 ঘন্টা 15 মিনিট পার করে ফেলেছি। আর একটি কথাও বাড়াবো না, সোজা চলে যাচ্ছে আমাদের আজকের আয়োজনের শেষ পরিবেশনের জন্য সকল শিল্পীর কাছে। আর এক চক্কর মেরে আসবো আমরা। আমরা চলে যাচ্ছি রুনা আপা এবং বন্যা আপার কাছে। রুনাপা, সৌরভ বলে দিয়ে গেছে কিন্তু যে আমাদের শিল্পীর এবারে শেষ পরিবেশনা। শেষ একদম। শব্দটি এমন বলতে ইচ্ছা করে না, শুনতে ভালোই লাগছিল, কিন্তু আসলে সময় তো একটা বাধা ধরা দিও, সেখানে থাকতেই হবে। তো আমরা রুনাপার শেষ কি পরিবেশনা শুনছি? আসলে সময়েরও একটা সৌন্দর্য আছে, ভালো মতো শেষ করাটাও একটা ভালো বিষয়। তো শেষ তো করতেই হয়। আমার শেষ পরিবেশনা আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সাভারে জানেন ঢাকার, সেখানে একটি বিশ্ববিদ্যালয় আছে এবং খুব স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। সেখানে আমি পাশ করেছি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে। সেখানে আমাদের যে শিক্ষক, মহান শিক্ষক, সেই বিশ্ববিদ্যালয়ের যে বিভাগটি শুরু করেছিলেন তিনি সেই হ্যাঁ ডক্টর সেলিম আলদিন, নাট্যাচার্য ডক্টর সেলিম আলদিন, তার লেখা একটি কথানাট্য হরগোজ থেকে আমি প্রস্তাবনা অংশ পাঠ করছি। আচ্ছা, হরগোজ প্রস্তাবনা। তোমার লাশের মোড়কের উপর উত্তীর্ণ গোধূলির আলো, ওই দীর্ঘ গলা সারসগণের পাখার উপরতা, অথচ সারসগণ উড়ে যায় অনামা গন্তব্যে, আর পিঁপড়ে অথবা মানুষ তোমাকে টেনে নিয়ে যাবে ভয়ঙ্কর মাটির গহ্বরে। কথারম্ভ। কোকিল কণ্ঠী ঘড়িতে শীষ দিয়ে ওঠে সময়, আবিদ চোখের পক্ষ প্রায় এক করে ফেলেছিল নিদ্রাকল্প অবসন্নতায়। তাতে তার টেবিলের ঊর্ধ্বে নানান চিত্রপম রেখা তৈরি হচ্ছিল। চিত্রপম রেখার অসুবিধা এই যে সে রেখাগুলি আপনাতে আপনি সম্পূর্ণ হতে হতে নিরাকৃতির দিকে চলে যায়। সে চিত্র কৌতূহলোদ্দীপক কিন্তু অসমাপ্ত। সম্পূর্ণতার দিকে রেখার অর্ধসমাপ্ত যাত্রা নিবৃত সৃজন নয়, তা কখনো কখনো স্বপ্ন দৃশ্যের বিপরীতে দাঁড়ায়, হয়ে ওঠে কুহক কল্প, কিংবা তা রেখায় রেখায় প্রেতের বেদাঙ্কিত মুখের নিঃশব্দ অথচ বিকট চিৎকারের দিকে চলে যায়। সুতরাং সে ভয় পেয়ে পূর্ণ দৃষ্টিতে তাকায়। রেখাগুলো হঠাৎ মিলায়। জ্যৈষ্ঠ মাসের মধ্যভাগ, দেশ জুড়ে খরা। সুনিতম্বিনী তরমুজের দিকে হুমড়ি খেয়ে পড়েছে রাজধানীর লোকজন। যে যত বেশি রক্তিম বর্ণের ফালিতে কামড় দিতে পারবে, সে তত বেশি খরাজয়ী সাহসী। ঠিক সাহস নয়, শান্তি। ঠিক শান্তি নয়, নাগরিক তৃপ্তি পায়। 3 দিন আগে শহরের এক মঞ্চে যে নৃত্যানুষ্ঠান আবিদ দেখে, তা শিল্পের মেঘ বর্ষণের প্রশান্তি এনেছিল তার 2 চোখে। মৃদঙ্গ নূপুরের যুগলবন্দিতে মেঘ নীল হয়ে উঠেছিল মঞ্চ। সে নৃত্যের বিষয় ছিল রাধার প্রণয়াভিসার। এলিসা হক নেচেছিল, শীতল চেহারা, দীর্ঘাঙ্গী, ছাইনীল বসন পরে নেচেছিল। বুকের উপর মৃদঙ্গ ঝুলানো, ঘুরে সরে এগিয়ে পিছিয়ে, তাল ধীর লয় থেকে দ্রুত। এলিসা হক শব্দ মেঘের উপর নৃত্য করে, ঘন বর্ষায় কাঁঠালি চাপার সুগন্ধ ঘনায়। প্রথমে মনে হয় দূর থেকে মৃদু গর্জন, তারপরে ধীরে ধীরে সে ধ্বনি কাছে চলে আসে। তার সূক্ষ্মতা বাতাস ও বৃষ্টির ফোঁটা তৈয়ার করে। এলিসা হক অন্ধকার পেছনে রেখে যখন বৃত্তাকারে ঘুরে আসে, মনে হয় মণিপুরী শ্যামনীল পাহাড়ের উপর দিয়ে প্রজননের তাগিদে চলেছে বকের ষাঁড়।
ঘূর্ণিতা এলিসা হকের পেছনে ঋতু ও কৃষ্ণপূরণের শ্যাম মধুমালা থমকে দাঁড়ায়। মৃদঙ্গ কি মেঘের তন্তুতে তৈয়ার? আবিষ্ট আবিদ সেই পরিচিত নারীর দেহভঙ্গিমা দেখে, কৃষ্ণের কথকতায় পলকে পলকে পাল্টে যায়। এই পায়ের ঘুঙুর, নিতম্ব, বুক, বাহু, চিবুক, সংবদ্ধ বেণী মৃদঙ্গের তালের পাখায় ভর করে চলেছে খরা থেকে বর্ষণের দিকে। এলিসা হকের দেহ নয়, তনু। আবিদের সঙ্গে এককালে পরিচয় ছিল, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। সে ৮-৯ বছর আগের কথা। সেই পরিচয় মুছে গিয়ে এখন যে শরীর সে বয়ে নিয়ে এসেছে, সে আজ পায়ে পায়ে তীব্র গন্ধি ঘন বর্ষায় বনফুল চয়ন করে। আলাউলের পদ্মাবতী সে, ক্ষীরভোজী। ভুবনের জ্ঞাত অজ্ঞাত পুরাণের চন্দনে সে গড়েছে তার অঙ্গ উপাঙ্গ। মেঘের বিদ্যুৎ শেখা চোখে তার। নিখিল বর্ষার শৈলগৃহ থেকে সে বহন করে এনেছে বৃষ্টির তাল। এলিসার অঙ্গ উপাঙ্গে ঘন বর্ষার সুগন্ধ জেগেছিল। সে উদাম করেছে গা, তার নাভি থেকে উঠেছে কদম্বের সৌরভ। সে তার নাচে আবিদকে নিয়ে গেছে নিসর্গের মিথুন কালে। আবিদ আঘ্রাণ করেছিল শিল্পের ঘ্রাণেন্দ্রিয় দিয়ে, এমনকি নিসর্গে চন্দনের মৃগপদ চিহ্নে পেয়েছে সে তিলাঙ্কুরের গন্ধ। সর্বপ্রাণবাদের ছন্দিত দর্শনিত নৃত্য। ধন্যবাদ। ধন্যবাদ রুনাপা, সুন্দর ছিল উপস্থাপন, খুবই ভালো লেগেছে। আসলে আমি শুনছিলাম, আর আমি জাহাঙ্গীরনগরের ওই একেবারে ছায়া ঘেরা রাস্তাগুলোতে হেঁটে আসলাম। খুবই ভালো ছিল, এবং সেলিম আলদিন মঞ্চে বসে মনে হচ্ছে আপা স্যারের ছিল ৭১তম জন্মবার্ষিকী গতকাল, জন্মদিবস ছিল। সবাই খুব ভালো করে এটা উদযাপন করেছেন, তার স্টুডেন্টরা বিভিন্ন সংগঠন থেকে। তো আমিও আমার নিবেদন ছিল একটা আমি করেছিলাম। তো সেজন্য স্যারকে স্মরণ করে স্যারের আত্মার শান্তি কামনা করে এই পাঠটি করলাম। ধন্যবাদ আপা। আচ্ছা, ধন্যবাদ রুনাপা। আমরা চলে যাচ্ছি ছবিদির কাছে। এটা ছিল রুনাপার শেষ পরিবেশনা। আমরা আবার ফিরবো রুনাপার কাছে বিদায়ী শুভেচ্ছা নিতে। আমরা এবারে যাচ্ছি ছবিদির কাছে। দিদি, হ্যাঁ, আমি আমরা এবারে আমার শেষ, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ বলেন, আমি শুনছি। হ্যাঁ, শেষ আমার যে নিবেদন, তাতে আমি আবার সমর্পিত হব আমাদের প্রিয় কবি, আমাদের প্রাণের কবি, আমাদের যে অস্তিত্ব, আমাদের হৃদয়ের যে রাজা, তার কাছে, সে ঋষি কবির চরণে প্রণত হব। কবিতার নাম পরিচয়। আসলে সংস্কৃতি মনস্ক সকল মানুষের সঙ্গে একাত্মতা অনুভব করাটাই সব থেকে বড় কথা, এবং নিজের পরিচয় সেটাই জানি, তাদেরই মধ্যে একজন। সেই জন্যই আবার শেষ নিবেদন এটি। আচ্ছা, একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে। তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পড়ে ঝুরে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা, অর্থহারা। ভাটার গভীর টানে
তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সে তারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। নমস্কার। ধন্যবাদ দিদি অসাধারণ আবৃত্তির জন্য। সত্যি তাই, আমাদের সকলেরই পরিচয় হচ্ছে আসলে আমরা সবাই কবিতার লোক, সেটাই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা এরপরে চলে যাচ্ছি রেজিনা আপুর কাছে। রেজিনা আপুর শেষ পরিবেশনা। রেজিনা আপু। জি, আমার শেষ পরিবেশনা দিদি কবি শুভ দাশগুপ্তের লেখা, আমার অনেক পছন্দের একটা কবিতা। দিদি, তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে, তোর ঝকঝকে মোজাইক মেঝে, ইমালশান লাগানো দেয়াল, আধুনিক ডাইনিং টেবিল, এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টব, সবকিছুই বললাম মাকে। নগেন দত্ত লেনে আমাদের আলো বাতাসহীন একতলার ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে। শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি, আর চোখে আসছিল জল। তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটিকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। বসবার ঘরের দেয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে। এসব কিছুই মাকে বললাম। চোখ বুজে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি, আর চোখে আসছিল জল। তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়ে গেছে, ফর্সা হয়ে গেছিস অনেকটা, যদিও তোর হাসিটা ঠিক ছেলেবেলারই মতো। জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি। মা নগেন দত্ত লেনের ভাঙাচোরা ঘরে বসে এসব শুনতে শুনতে হেসেছে, আর কেন জানি না মার চোখে আসছিল জল। সবকিছুই বলেছি দিদি, শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ফ্রিজটার কথা মাকে বলিনি। তোর বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গহনায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় রেখে হাসছিলি, তখন যে তোকে কি সুন্দর দেখাচ্ছিল, মাকে বলিনি সে কথা। বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি মুখে মালাবদল করছিলি বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে, আর ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো, তখনই, ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ। ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য। ডাক্তার এসে বাবাকে বললেন, চোখটা বোধহয় আর বাঁচানো গেল না, তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে, যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার। হাড়ি কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, কমলাকে সারা জীবন দুঃখ কষ্টই দিলাম, সুখ দিতে পারলাম না। আজ ওর চোখ দুটোও চলে গেল, সবই আমার কপাল। দিদি, অনেক দরদস্ত চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েকদিনের সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘোড়া টোপে, বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক অনেক টাকা। সামান্য মাইনে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা। চোখের জল আর রজনীগন্ধা সৌরভকে পিছনে ফেলে তুই চলে গেলি, পড়ে রইলাম আমরা, আমি, মা আর বাবা।
আমি পরে নগেন সরি পরে রইল রবীন্দ্রতুল্য অন্ধকারে বাড়তে থাকা সুদের বোঝার তাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ, তোর বাবা, আমার বাবা। তোর গা ভর্তি গয়না, ওই দুধশিরে ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতেই। দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই, শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি, বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হওয়ার একটু তৃপ্তি। সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছেন। এখন নগেন দত্ত লেনের ভাঙা ঘরে বসে মা আর আমি আনন্দেই আছি। একটা আনন্দ বোধহয় সবচেয়ে বড়, এ বাড়িতে আর কোনোদিন সানাই বাজবে না। সানাই, রজনীগন্ধা, বেনারসি, হইচই এসব অপ্রাসঙ্গিকই হয়ে থেকে যাবে চিরটা কাল। ধন্যবাদ। বন্যা দিয়ে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ধন্যবাদ রেজিনা আপু, আমার কথা এখন শোনা হ্যাঁ, যাচ্ছে? এবার শুনতে পেরেছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানালাম চমৎকার পরিবেশনার জন্য। আর এটা ছিল আপনার শেষ পরিবেশনা। আমরা এবার চলে যাচ্ছি জেসমিন হক আপুর কাছে। জেসমিন হক আপু, এটা আপনার শেষ পরিবেশনা, আমরা কি শুনছি? এবারে আমি কাকলি সেনগুপ্তের একটা কবিতা পড়ে শোনাবো। এটা একটু একটু দুঃখের দিকে। আমার শেষ কবিতাটা, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, কখনো কি জিজ্ঞেস করেছো, ঠিক আছে। কখনো কি জিজ্ঞেস করেছো কোটি বছর অনায়াসে পেরিয়ে গেছে, মনের সঙ্গে ঘর, মনের সঙ্গে কথা, মনে মনে ব্যথা, মনের ঘরে বাসা। কখনো কি জিজ্ঞেস করেছো এই ঝলমলে রোদে আমি দিন ভুলি কিনা, লকলকে বর্ষায় গুরু গর্জনে আহ্বানে আমি ঝরে পড়ি কিনা, আমি ঝরে পড়ি কিনা কবুতরের ডানায়, শঙ্খচিলের ঠোঁটে আধ ফোঁটা অনামি অজাতিত কোনো কান্না ভেজা বুকে। কখনো কি জিজ্ঞেস করেছো পথের বাঁকে পথ যেখানে শেষ হয়, কোন পথে আমি চাই হারাতে, যেখানে অন্ধকার, অতৃপ্তি, না জ্যোৎস্না রাত, রক্তের গুলেও সে প্রেম নামে ডাকে। কখনো কি জিজ্ঞেস করেছো আমি রাত জাগি কিনা, কখনো কি জিজ্ঞেস করেছো আমার স্বাদ কোনগুলো, কখনো কি জানতে চেয়েছো চাতকের কেন আমার চোখে বাসা, কখনো কি বুঝতে চেয়েছো হারানো মনের কোনটা ছিল আশা, কখনো কি জানতে চেয়েছো তোমার রোদ আমার পছন্দ কিনা। নানা রঙের দিন গেছে মনে মনে, রঙে রঙে মন ফুটেছে মনের মতো, কোটি বছর সূর্য উঠেছে সময় মতো, কোটি বছর সাজিয়েছে কবর মনের মতো। আজ যদি পাল্টে ফেলি ভোর আমার করে, আজ যদি পাল্টে ফেলি মৃত্যু জীবন ভরে, আজ যদি নিঃশ্বাস নেই আমার মতো, আজ যদি ইচ্ছে হই ইচ্ছে মতো, আজ যদি রাত ভাঙে কবর খুঁড়ে শত শত, আজ যদি ঝরা পাতায় আঁচল ভরি আমার মতো, ভোর হবে না, সূর্য জাগবে না, যন্ত্রণায় জ্বলবে রাত। যদি ভালোবাসি তোমার মতো, কখনো কি জানতে চেয়েছো ছন্দময় সুর কোথায়, কোনখানে, কত দূরে রেখে এসেছো। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার ছিল। বন্যা আপা চলে এসেছে, তাকে দেখিনি কারণে আমি আসলাম। আচ্ছা, ধন্যবাদ জেসমিন হক আপু, অসাধারণ ছিল শেষ পরিবেশনা, চমৎকার ছিল। যাই হোক, আমরা গান মিস করলাম জেসমিন আপুর। এবারে আমরা চলে যাচ্ছি স্মৃতি আপুর কাছে। হ্যাঁ স্মৃতি আপু, মাইক্রোফোনটা কিন্তু মিউট করা, একটু খুলে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এবার কি শুনছি? আমি আমার শেষ কবিতাটি আবৃত্তি করছি।
প্রেম বলতে পারেন, প্রকৃতি, প্রেম সব মিলিয়েই পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা। আচ্ছা আচ্ছা, তাহলে চলে যাই। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শুনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে ওঠে নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। ধন্যবাদ। ধন্যবাদ। চমৎকার ছিল। পূর্ণেন্দু পত্রীর কবিতা মানে তো একটা অসাধারণ অনবদ্য প্রেমময়তা থাকেই। আমরা বন্যা আপাকে নিয়ে নেব একটু পরে, আমরা একটু মন্তব্য চোখ বোলাবো, তারপরে আমরা সবার কাছে বিদায়ী শুভেচ্ছা বিনিময়ের জন্য চলে যাব। একটা কথা বলতে চাই, আমি বলছি তানজিদ, সৌরভ ভাই, আমি একটা কথা বলতে চাই। সেটা হলো, হ্যাঁ বলতে পারি, সেটা হচ্ছে যে খানিকক্ষণের জন্য কোন রকম যান্ত্রিক গোলযোগের জন্য খানিকটা সময় আমি ঠিক মতো আওয়াজটা শুনতে পাচ্ছিলাম না। তো যাই হোক, একজন দর্শক শ্রোতা বন্ধুর কাছ, হ্যাঁ হ্যাঁ, মানে একজন দর্শক শ্রোতা বন্ধুর কাছ থেকে জানতে পারলাম যে আমি যে কবিতাটি বললাম যে হওয়া না হওয়ার গল্প, সেটা বোধহয় আরো একজন কেউ বলেছে, মানে সেই সময়টাই মনে হয় আমি শুনতে পাইনি, নাকি? আচ্ছা যাই হোক, এখন যদি বলেও থাকে তো এখন যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আর ব্যাপার না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো যাই হোক, আমরা বিদায় শুভেচ্ছার জন্য যাব আপনার কাছে। বুঝতে পারিনি আর কি, আমার পরে সেটা শুনে খারাপ লাগলো যে। আচ্ছা না না, এটা ব্যাপার না, আপনার কাছে হ্যাঁ বিদায় শুভেচ্ছার জন্য যাইবো। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একটু মন্তব্যগুলো চোখ বুলিয়ে আসি। লুসি রহমান লিখেছে, মুলি লুকিং বিউটিফুল। সে হয়তো কারো নিকনেম ধরে ডেকেছে। লুসি রহমান আরো লিখেছে, হ্যালো রেজিনা ভাবি, ধন্যবাদ। বন্দনা দাস লিখেছে, খুব সুন্দর, ধন্যবাদ। শামীম রহমান লিখেছে, জিনিয়া ফেরদৌস, রুনা দারুন দারুন, ধন্যবাদ। নারায়ণ বিশ্বাস লিখেছে, রুনাকে শেষে এসে চিনলাম, সে তো রাজীব ভাইয়ের ভাগ্নি, তার মানে আমারও ভাগ্নি, দোয়া রইল রে মা। ধন্যবাদ, অবশেষে চিনে ফেলেছে। তারপরে রৌফ চৌধুরী লিখেছে, মিস রুনা, আই এম ওয়েটিং ফর এ লাস্ট পোয়েম, নেম ফর হাসিনা। আই ডোন্ট নো কার কথা বলেছে। সাইয়েদা সুলতানা দিলরুবা খানম লিখেছে, হ্যামিল্টনের ৩ ভাবি আবৃত্তি খুবই ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, শুভ কামনা রইল সবার জন্য। ভালোবাসা ইমোজি দিয়েছে, ধন্যবাদ। জেবুন্নেসা মুনিয়া লিখেছে, অপূর্ব, অসাধারণ, ধন্যবাদ। সাইয়েদা সুলতান আরো লিখেছে, অনুষ্ঠানের সবার জন্য অনেক 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 ভালোবাসা ও শুভকামনা রইল, ধন্যবাদ। নারায়ণ বিশ্বাস লিখেছে, ছবি দিদি ভাই, আপনার আবৃত্তির তুলনা নাই, ধন্যবাদ। সৈয়দা সুলতানা আরো লিখেছে, অপূর্ব পরিবেশনা, ধন্যবাদ। রৌফ চৌধুরী লিখেছে, ওয়াও, সো বিউটিফুল, ধন্যবাদ। জেবুন্নেসা মুনিয়াবা লিখেছে, প্রিয় কবিতা, ধন্যবাদ। শামীম রহমান লিখেছে, দিদি অসাধারণ আবৃত্তি, ধন্যবাদ। দেবমিত্রনাথ পাল লিখেছে, অসাধারণ, ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ। সাইয়েদা সুলতানা দিলরুবা খানম লিখেছে, দিদি তোমার দুই বাংলা নিয়ে কবিতাটি খুব ভালো লেগেছে, ধন্যবাদ। নারায়ণ বিশ্বাস লিখেছে, ছবি দিদি ভাইয়ের বাসায় ঠিক চলে যাব কবিতা আবৃত্তি শুনতে, নেমন্তন্ন না করলেও। অবশ্যই এটাই হওয়া উচিত। কবিতার ব্যাপারে একটা কথাই বলি, ততোধিক দেহে একই আত্মা, যার নাম কবিতা, সুতরাং এর জন্য পারমিশনের দরকার নেই। রাত্রি খান লিখেছে, চমৎকার রিসাইটেশন, আই ফিল লাইক আই ক্যান ভিজুয়াল দিস এন্টায়ার পোয়েম, ওয়েল ডান, ধন্যবাদ। রিনা মোহাম্মদ লিখেছে, অসাধারণ বন্ধু রেজিনা, ধন্যবাদ।
সাইয়েদা সুলতানা লিখেছে রেজিনা ভাবি চমৎকার হচ্ছে, ধন্যবাদ। শামীম রহমান লিখেছে রেজিনা খান মনোমুগ্ধকর আবৃত্তি, ধন্যবাদ। ইন্দ্রাণী দাস লিখেছে ছবিদি আপনার একটি পরিচয়, সেটি হলো আপনি ভীষণ 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 এবং ভীষণ গুণী শিল্পী, অপূর্ব উপস্থাপনা, ধন্যবাদ। নারায়ণ বিশ্বাস লিখেছে অসাধারণ দিদিভাই রেজিনা। দেবমিত্রা নাথ পাল লিখেছে ভীষণ ভালো লাগলো মণিমা, ধন্যবাদ। ইন্দ্রাণী সাহা লিখেছে সকল শিল্পীদের জন্য অনেক শুভকামনা রইল, আবারও অপেক্ষায় রইলাম এত সুন্দর আরেকটি অনুষ্ঠান দেখার জন্য, অবশ্যই সাথে থাকবেন। আমরা কম বেশি কতদূর হয় জানি না, আপনাদের প্রেরণায় এখনো চলছি, গতদিনও ছিলাম, এখনো চলছে, আগামীতেও চলার ইচ্ছা আছে, আপনারা পাশেই থাকবেন। সাইয়েদা সুলতানা লিখেছে অনেক 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 সুন্দর একটি আবৃত্তি, জেসমিন ভাবি, ধন্যবাদ। জাকির উদ্দিন লিখেছে স্মুথ ভয়েস অ্যান্ড ক্লিয়ার, ও প্র্যাকটিসিং, ভালো লাগছে, ধন্যবাদ। শামীম রহমান লিখেছে শাহানা স্মৃতি কি দারুণ আবৃত্তি করলে, মুগ্ধ হলাম, অসংখ্য ধন্যবাদ। সঞ্জির আরিফ লিখেছে সবাইকে ধন্যবাদ, খুবই সুন্দর। সাইয়েদা সুলতানা আরো লিখেছে স্মৃতি ভাবি বসে আছি কাজ পেলে তোমার কবিতার প্রেমে, অসংখ্য ধন্যবাদ, এটাই আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। একমাত্র প্রাপ্তি। সিরাজুর রহমান লিখেছে মিস করলাম জিনিয়া, ধন্যবাদ। মিস করলেন অবশ্যই পরে শুনে নেবেন সিরাজুর ভাই, আমাদের প্রিয় মানুষ, জিনিয়ার কবিতা। রুনা রিমি আফরিন লিখেছে সবার আবৃত্তি অনেক ভালো লাগলো, ধন্যবাদ। সুখদেব বসু লিখেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ। শাওন চৌধুরী লিখেছে জেসমিনের গান মিস করলাম, আসলে তারা আজকে সবাই কবিতায় মানে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল, ওখান থেকে যেন গানের রেশ আসছিল না, এই কারণে তারা সবাই কবিতা শুনিয়েছে, গান অন্যদিন হবে। তো যাই হোক, সিরাজুর রহমান আরো লিখেছে সকলের জন্য শুভকামনা। যাই হোক, আমরা সেই দিক থেকে কিছু পড়েছি, আর যাদেরকে পড়তে পারিনি আবারও দুঃখ প্রকাশ করছি। তো যাই হোক, আমরা একদম শেষের দিকে আমরা ছোট ছোট করে আমাদের বিদায় শুভেচ্ছা বিনিময় করব, অনুভূতি বিনিময় করব। প্রথমেই চলে যাচ্ছি রুনা আপার কাছে, আপনার বিদায় শুভেচ্ছা এবং অনুভূতি প্রকাশ করুন আমাদের সাথে। আপনার মাইকটা মিউট করা, একটু ওপেন করে নেন রুনা আপা, আপনার মাইক্রোফোনটা আনমিউট করুন রুনা আপা, আপনার মাইক্রোফোনটা আনমিউট করুন, মিউট করা। কি হচ্ছে, সমস্যা হচ্ছে কোনো আপা? ফ্রিজ হয়ে গেছেন তো। আচ্ছা দেখি, আমি 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 করে দিচ্ছি আপা, ওকে এখন ঠিক আছে আপা, আপা ওকে, আমি আমি এখান থেকে আনমিউট করে দিয়েছি, বলুন। হ্যাঁ, আসলে আজকে এই সনদীতি অন্তর্জাল যে আয়োজন, এটাতে এসে খুব খুব ভালো লাগছে। অনেক আপা দিদিদের সাথে পরিচয় হলো। আসলে এত অল্প সময়ে এত ভালো লাগলো, সবাই খুব ভালো আবৃত্তি করেছেন, এবং যিনি সঞ্চালনা করলেন দুজনকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা রইলো, এবং যারা আমন্ত্রণ জানিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। বেড়াতে আসবেন ঢাকায়, বাংলাদেশে, সবার আমন্ত্রণ রইল আপনাদের জন্য। শুভ কামনা, অন্তর্জাল যাত্রা আরো এগিয়ে যাক। আর এই শব্দটার অর্থটা কি আমাকে একটু বলবেন ভাইয়া, যে সনধিতি এর অর্থটা কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সনাধিতি, আমি বলি সনাধিতি, এটা প্রথমে যারা আসতো মা বরকত ভাই, বেলায়েত ভাই, যারা এসেছেন, মাহি ভাইও জিজ্ঞাসা করেছিলেন। তো এটার অর্থ হচ্ছে সন মানে হচ্ছে শব্দ, আর অধিতি মানে হচ্ছে অধ্যয়ন বা চর্চা, তার মানে শব্দ চর্চা, অটা আকার হিসাবে দন্ত নয়ের সাথে আকার হিসাবে চলে গেছে, তখন সনাধিতি। ও আচ্ছা, খুব চমৎকার, খুব চমৎকার নামটা হয়েছে। আমার অনেক ভালোবাসা রইলো, এবং আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। অনেক ভালো থাকবেন, এবং যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই। আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য শুভেচ্ছা। ধন্যবাদ রুনা আপা। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি ছবিদির কাছে। দিদি, আজকের আয়োজনে আপনার বিদায় শুভেচ্ছা এবং অনুভূতি প্রকাশ করুন। হ্যাঁ, অনুভূতি বলতে যেটা, সেটা ভীষণ ভালো লাগার অনুভূতি। প্রথমেই বলি যে সনাধিতি অন্তর্জাল আড্ডার মধ্যে আর কি, যে আবৃত্তির আড্ডা আজকে আমরা দিলাম, সেটা চিরকাল মনে থাকবে। এবং সঞ্চালক হিসেবে তানজির সৌরভ ভাই, এবং সঞ্চালিকা হিসেবে বন্যা বোনকে আর কি, যে জেসমিন বন্যা বোনকে অনেক ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই।
সঙ্গে যারা আমরা ছিলাম আমাদের ভার্চুয়াল মঞ্চে আর কি, তাদের সকলকে ভালোবাসা। আর ঢাকায় যাওয়ার নেমন্তন্ন তো পেয়েই গেছি, তো হয়তো সত্যি সত্যি চলেই যাব কোন দিন, সত্যি সত্যি চলে যাব, কারণ বাংলাদেশ আমাকে সবসময়তেই ডাকছে। তো সেটা, আর আমাদের সঙ্গে এতক্ষণ যারা দর্শক শ্রোতা বন্ধুরা ছিলেন, যারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আর স্বনাধিতি অন্তর্জাল এই যে আড্ডা, তার দীর্ঘায়ু কামনা করি। এটাই, নমস্কার। ধন্যবাদ ছবিদি, আপনাকেও ভালোবাসা কৃতজ্ঞতা রইল। আমরা এবার চলে যাচ্ছি রেজিনা খান আপুর কাছে। আপু, আজকের আয়োজনে আপনার বিদায় শুভেচ্ছা এবং অনুভূতি বিনিময় করুন। ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানটি আসলে অনেক সুন্দর হয়েছে বলে আমি মনে করছি, এবং আমার যেসব বন্ধুরা সব আজকে আমরা একসাথে স্ক্রিন শেয়ার করেছি, প্রত্যেকের অসম্ভব সুন্দর আবৃত্তি হয়েছে। অন্তঃস্থল থেকে সবাইকে শুভকামনা। আর একটি কথা না বললেই নয়, আপনার এই সনাধিতে আসার জন্য তো একটা পথ লাগে। সে পথটা ছিল আমার রিমি, এবং আমার সে আলো দেখিয়েছে কিন্তু আমার একটি ভাই, আমাদের হ্যামিল্টন অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি, ওনার নাম সঞ্জয় আরিফ পিয়াল। উনি আমাকে বলেছিলেন আপনার সাথে যোগাযোগ করতে, তো তখন আমি আপনাকে একটা মেসেজ করি, এবং তারপরে রিমি আমাকে আপনাদের অনুষ্ঠানে নিয়ে আসে। তো ওদেরকে আমার বিশেষভাবে আমি ওদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আর জেসমিন বন্যাকেও অনেক ধন্যবাদ, আপনাদের সঞ্চালনা অনেক সুন্দর। আমি আশা করি আবারও নিশ্চয় আমরা আমন্ত্রণ পাবো, কি বলেন জেসমিন ভাবি, স্মৃতি? না, সেটা তো অবশ্যই, যুক্ত হয়ে গেলেন, হবে, আরো কাজ হবে একসাথে অবশ্যই। আর সবাইকে বলছি আমাদের কানাডাতে আসুন, আমাদের সাথে হ্যাঁ, আমরা আপনাদেরকে যতটুকু পারবো আমরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। আমন্ত্রণ করে সবার জন্য। ভালো থাকবেন, আপনাদের দেখে শুভরাত্রি, আমাদের শুভ দুপুর। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অসম্ভব ধন্যবাদ, ধন্যবাদ রেজিনা আপা। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি শাহানা স্মৃতির কাছে। আপু, আপনার বিদায় শুভেচ্ছা এবং অনুভূতি বিনিময় করুন সকলের সাথে। হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ স্বনাধিতি অন্তর্জাল আড্ডাকে, বিকজ এত চমৎকার একটা অনুষ্ঠান আমরা পেলাম আজকে। আমার পারফরমেন্সের কথা আমি বলবো না, ইন টোটাল আমার ভালো লেগেছে, এতজন গুণী শিল্পী একসাথে বসে আমরা একটা চমৎকার আড্ডা দিলাম। আর সৌরভ ভাই এবং বন্যা আপাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের আজকে যারা ছিলেন সব গুণী শিল্পীরা, আমার শহরের যারা আমার বন্ধু, ভাবি, বড় বোন বলেন, জেসমিন আপু, রেজিনা ভাবি, আর দিদিকে পেলাম, রুনা আপু অসাধারণ ছিল, চমৎকার ছিল আজকের অনুষ্ঠান, আমার ভালো লেগেছে। আবৃত্তি ভালোবাসি তো ভালোই, হ্যাঁ ভালো লেগেছে, পরিবেশনা অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আর যেটা রেজিনা ভাবি তো আগেই বুক করে দিচ্ছেন আরেকবার অনুষ্ঠানে আসার জন্য, অপেক্ষা থাকবো, কোনো অসুবিধা নেই, আসতে তবে অনেক ভালো লেগেছে, ধন্যবাদ, অনেক ভালো, অবশ্যই আপনাদের এই ভালোবাসা, এই প্রফুল্লতাই আমাদেরকে আনন্দিত করে। আরো ভালো ভালো আয়োজন করবার চেষ্টা করব, আপনাদেরকে আনার চেষ্টা করব, এটা তো অবশ্যই আমাদের প্রচেষ্টা থাকবে। আমাদের সাথে যারা ছিলেন আজকে, যারা আমাদেরকে কমেন্টস করে অনেক অনুপ্রাণিত করলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ শাহনাজ আপনাকে। আমরা এবার চলে যাচ্ছি আমাদের জেসমিন হক আপার কাছে। আপু, আজকে আপনি বিদায়ী শুভেচ্ছা বিনিময় করুন, অনুভূতি প্রকাশ করুন। হ্যাঁ, সবার প্রথমে তো বলতেই হবে স্বনাধিতি অন্তর্জাল পর্বের যে এই পর্বে আমরা এসেছি, আপনাদের তানজির সৌরভ এবং জেসমিন বন্যা আপনাদের সঞ্চালনায় এবং আপনাদের আমন্ত্রণে খুবই ভালো লাগলো। আমি সত্যি খুবই ভালো লেগেছে প্রত্যেকের কবিতা। দিদির সাথে পরিচয় হলো, বাকি রুনার সঙ্গে পরিচয় হলো, খুবই ভালো লাগলো আপনাদের কবিতা। এবং ধন্যবাদ আমাদের সাথে যে দর্শকরা ছিলেন এতক্ষণ ধরে এবং সুন্দর সুন্দর কমেন্টস করে যে আমাদেরকে অনুপ্রাণিত করলেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর এটাই, শুভরাত্রি বা শুভ সকাল দুপুর, যে যেখানেই আছে, আমাদের এখানে দুপুর, আমাদের এখানে দুপুর। তো অসংখ্য ধন্যবাদ। আমি খুবই গর্বিত, আমার খুবই ভালো লাগছে আজকে এখানে এসে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ জেসমিন হক আপা। তো যাই হোক, আরো দুই এক মিনিটের ভিতরে শেষ করে ফেলবো। আমরা একটু বন্যা আপার কাছে যাব। বন্যা আপা তার বিদায় শুভেচ্ছা আজকের অনুষ্ঠানে দেবে, তারপর আমি এসে বিদায় দিয়ে শুভরাত্রি দিয়ে আর কি শেষ করবো। বন্যা, আপনি মিউট আপু, শোনা যাচ্ছে না।
আমাদের সনাধিতির আজকের যে আয়োজন ছিল, আজকের সনাধিতির 30তম অন্তর্জাল আড্ডা ছিল। আমাদের এই আড্ডা ছাড়াও অনেকগুলো অনুষ্ঠান চলে এবং তার সাথে সাথে অন্তর্জাল আড্ডাটাও চলছে। এবং আজকের যে 5 জন গুণী শিল্পী আমাদের সনাধিতির এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আশা করছি আপনারা আমাদের অনুষ্ঠানগুলোতে অবশ্যই আসবেন, পরবর্তী অনুষ্ঠানগুলোতে, এবং সাথে সাথে আপনারা আমাদের অনুষ্ঠান দেখবেন। কারণ আপনারা দেখেছেন এবং আপনারা যখন আমাদেরকে বলেছেন আসতে চান, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে রাখার, আবারও রাখবো। হ্যাঁ, আপনারা অসাধারণ আবৃত্তি করেন, অবশ্যই থাকবেন আমাদের সাথে। আর যারা দর্শক আজকে আমাদের এই অনুষ্ঠানে কমেন্টস করে আমাদের অনুষ্ঠানকে সার্থক করেছেন, আমাদের অনুষ্ঠানকে দেখেছেন, অর্থাৎ তাদের জন্যই আমাদের এই আয়োজন সাজানো। প্রতিদিন রাতে আমরা বসি, তাদের জন্যই এই আয়োজন সাজি। যদি তারা না দেখেন তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠানটা সার্থক হচ্ছে না। তাদের এই সার্থকতার পথে তাদের যে এই বড় বড় অবদান, সেজন্য তাদের কাছেও আমি চিরকৃতজ্ঞ এবং তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে সুস্থ থাকতে বলছি, সবাইকে সাবধানে থাকতে বলছি। কারণ হচ্ছে যে আমরা সুস্থ ইচ্ছা করলেই এখন থাকতে পারি, আমরা যদি একটু সাবধান হই। এই মহামারীর কালে আমরা সবাই ভালো থাকবো, সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। শুভরাত্রি। 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 ধন্যবাদ। আপা শেষ করলো আমাদের সনাধিতির প্রত্যেক আয়োজনেই মহামারীর সময়ে শেষ সবাই সবকিছু বলে দিয়েছে, নতুন করে আর আমি কিছু বলবো না। শেষ যে বার্তাটি থাকে সেটা হচ্ছে যে যেখানে যে অবস্থায় থাকবেন অবশ্যই সচেতনতা এবং সাবধানতার সাথে থাকবেন। তো যাই হোক, আমাদের এই আজকের আয়োজন সনাধিতি অন্তর্জাল আড্ডা পর্ব 30 এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।